আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি বাড়িতে রয়েছ এবং ভালো রয়েছ। অভিভাবকের সুনিবিড় পরিচর্যায় তোমরা তোমাদের অধ্যয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ নিজাম আকন্দ, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সর্বশেষ পার্ট নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আজকে আমরা যে বিষয়গুলো জানবো সে সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেগুলো হচ্ছে রাখাইনদের বাসস্থান সম্পর্কে বলতে পারবে, রাখাইনদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে বলতে পারবে এবং সর্বশেষ পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের চাকমা, মারমা, সাঁওতাল, রাখাইন নৃগোষ্ঠীর সাথে বাঙালি নৃগোষ্ঠীর সংস্কৃতির সংমিশ্রণ ও আদান প্রদান সম্পর্কে বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো যাই আমরা এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। প্রথমেই রাখাইন পরিচিতি। রাখাইন পরিচিতি, রাখাইনরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে, এদের আকৃতি কেমন এবং এরা কোন ধরনের সংস্কৃতি বহন করে সে সম্পর্কে আলোচনা করবে। বাংলাদেশের পটুয়াখালী, বরগুনা ও কক্সবাজার জেলায় রাখাইনরা বাস করে। রাখাইনরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা ও চুলগুলো সোজা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু তোমরা অবশ্যই মনে রাখবে যে রাখাইনরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক, তাদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা ও চুলগুলো সোজা। রাখাইন শব্দটি পালি ভাষার রাখাইন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি, যারা নিজেদের পরিচয়, সংস্কৃতি ও ধর্মীয় কৃষ্টিসমূহকে রক্ষা করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা বাংলাদেশের রাখাইনদের ইতিহাস সম্পর্কে জানব, অর্থাৎ এদের আদি নিবাস কোথায়, এরা কোথা থেকে এসেছে সে বিষয় সম্পর্কে জানব। বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চল রাখাইনদের আদি বাস। রাখাইনরা একসময় আরাকান থেকে দেশে এসেছে। তারা নিজেদের রাখাইন নামে পরিচয় দিতে ভালোবাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাখাইনদের সামাজিক জীবন। রাখাইন পরিবারের প্রধানত পিতৃতান্ত্রিক। তোমরা জানো যে পিতৃতান্ত্রিক বলতে কী বোঝায়, অর্থাৎ যে পরিবারে পিতাই প্রধান এবং পিতার আদেশ, নির্দেশ এবং কর্তৃত্ব বলবৎ থাকে, ওই ধরনের পরিবারকে বলা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। রাখাইনদের সামাজিক জীবন মূলত এই পিতৃতান্ত্রিক নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। পিতাই হচ্ছে পরিবারের প্রধান, তবে মেয়েদেরকে তারা অনেক অনেক বেশি শ্রদ্ধা করে। রাখাইনদের সামাজিক জীবন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ রাখাইনদের ঘরগুলো। রাখাইনদের ধর্মীয় জীবন। বাংলাদেশের রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইন শিশু কিশোরদের বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের হাতে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা এই ছবির মাধ্যমে রাখাইনদের ধর্মীয় জীবন সম্পর্কে আমরা জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার রাখাইনদের অর্থনৈতিক জীবন। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের অর্থনৈতিক জীবন যেরকম বৈচিত্র্যপূর্ণ, রাখাইনদের অর্থনৈতিক জীবনও কিছুটা বৈচিত্র্যপূর্ণ, তবে সাধারণ মানুষের সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ। যেমন রাখাইনরা প্রধানত কৃষির উপর নির্ভরশীল, তবে এর পাশাপাশি অর্থাৎ কৃষির পাশাপাশি তারা যে কাজটা করে সেটা হচ্ছে নিজস্ব হস্তচালিত তাঁত থেকে কাপড় বুনন কাজও তারা করে থাকে। অর্থাৎ তারা অর্থনৈতিক জীবনযাপন করেই মূলত হচ্ছে কৃষির উপর ভিত্তি করে এবং তাদের হস্তচালিত তাঁতের মাধ্যমে কাপড় বুনন করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাখাইনদের সাংস্কৃতিক জীবন। ঘরবাড়ি। নদীর পার ও সমুদ্র উপকূলের সমতল ভূমিতে রাখাইনদের গ্রামগুলো অবস্থিত। রাখাইনরা মূলত সমতল ভূমিতে ঘর তৈরি করে না, তারা মাচা পেতে ঘর তৈরি করে। তাদের কারো ঘর গোলপাতার ছাউনি থাকে, আবার কারো ঘর টিনের হয়ে থাকে এবং উঁচুতে ওঠার জন্য তারা কাঠের বা বাঁশের তৈরি সিঁড়ি ব্যবহার করে এবং এটা হচ্ছে তাদের স্বাভাবিকভাবেই নিরাপত্তার জন্য তারা ঘরগুলোকে সমতল থেকে কিছুটা উপরে 4 থেকে 5 ফুট উপরে ঘরগুলো তৈরি করে।
উৎসব। রাখাইনরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব ইত্যাদি পালন করে থাকে। তবে চৈত্র সংক্রান্তিতে রাখাইনরা যে সাংরাই উৎসব পালন করে তা হলো সর্ববৃহৎ ও সার্বজনীন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সাংরাই উৎসব সম্পর্কে জানো এবং তোমাদের এই অধ্যায় থেকে এই উৎসবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোশাক। রাখাইন পুরুষেরা লুঙ্গি ও ফতুয়া পরে। পুরুষেরা সাধারণত ফতুয়ার উপর লুঙ্গি পরে। মন্দিরে প্রার্থনাকালীন এবং বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে। পাগড়ি তাদের ঐতিহ্যের প্রতীক। রাখাইন মেয়েরা লুঙ্গি পরে, লুঙ্গির উপর ফতুয়া পরে। এবার আমরা রাখাইনদের জীবন সম্পর্কে এক নজরে দেখে নেব বা জেনে নেব। জীবন ব্যবস্থা এবং বৈশিষ্ট্য। জীবন ব্যবস্থা সামাজিক, অর্থাৎ রাখাইনদের সামাজিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক। অর্থনৈতিক, সমতলে চাষ পদ্ধতি এবং তাঁত বুনানো। ধর্মীয়, বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ ভিক্ষু দ্বারা শিক্ষা গ্রহণ। সাংস্কৃতিক, সাংরাই উৎসব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত আমরা রাখাইনদের বিভিন্ন সংস্কৃতি বা জীবন সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা বাংলাদেশে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে তাদের সাথে তাদের যে সংস্কৃতির সংমিশ্রণ এবং বাঙালিদের সাথে যে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংমিশ্রণটা ঘটেছে এবং জাতীয় সংহতি তৈরিতে তাদের যে অবদান রয়েছে সে সম্পর্কে আমরা কথা বলব। বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংস্পর্শে এসেছে এবং সেই সকল সংস্কৃতির বিভিন্ন উপাদান গ্রহণ করেছে। এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে তৈরি হয় সংস্কৃতির সংমিশ্রণ, যা মানুষের সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের ভিত রচনা করে। এই আন্তঃসম্পর্ক যতটা ঘনিষ্ঠ এবং স্থায়ী হবে, ততই বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে এবং এই সুষম যোগাযোগ ব্যবস্থাটাই হচ্ছে একটি জাতি বা একটি রাষ্ট্রের বা একটি গোষ্ঠীর মধ্যে জাতীয় ঐক্য বা সংহতি তৈরির অন্যতম উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে জেনে নেব ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক সংমিশ্রণ ও আদান প্রদানের উপাদানগুলো কিভাবে মিশ্রণ ঘটেছে। ভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ যেমন কুড়ি, গন্ডা, পণ, হইচই, গোলমাল, আবল তাবল, টা টি, ঠন ঠন, কনকন প্রভৃতি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শব্দ ভাণ্ডার থেকে বাংলা ভাষায় এসেছে। তার মানে ভাষার ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ব্যবহৃত শব্দ রয়েছে এটা বাংলা ভাষাকে অনেকটা সমৃদ্ধ করেছে। এছাড়াও যে উপকরণগুলো যেমন লাঙ্গল, জোয়াল, ঢেকি, কুলা, মই, দড়ি, কাস্তে, পাচানি, নিড়ানি, পার, লগি, বৈঠা, পলো, ডুলা, কোচ, চাই, বড়শি ইত্যাদি উপকরণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি থেকে এসেছে। চাকমা ভাষা বাংলা, পালি, উড়িয়া, অহমিয়া ভাষার শব্দের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত ও সাদৃশ্যপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে দেখলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষা রয়েছে এবং ভাষার যে শব্দগুলো বা উপকরণগুলো রয়েছে এগুলো আমাদের বাংলা ভাষাকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির সাথে বাংলা সংস্কৃতির সুন্দর একটি আদান প্রদান রয়েছে। এ পর্যায়ে উৎসব। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য পালিত পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখী বা বিজু আর বাঙালির পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে। নতুন ধানমারাইয়ের বাঙালির নবান্ন আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওয়ানগালা একই সূত্রে গ্রথিত। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং তাদের যে সম্মিলিত বড় অনুষ্ঠান অর্থাৎ বৈশাখী এবং বিজু পহেলা বৈশাখে পালিত হয়, ঠিক একই দিনে বাঙালিরাও পহেলা বৈশাখ জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করে। এই জন্যই বলা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈশাখী বা বিজু উৎসব এবং বাঙালির পহেলা বৈশাখ একই বিন্দুতে মিলিত হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের যে উপজাতিরা রয়েছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা সাধারণত এই ঝুম পদ্ধতিতে ধান কাটার সময় নবান্ন উৎসব পালন করে, যেটা বাঙালিরাও করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার খেলাধুলা। আমরা জানি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে খেলোয়াড় রয়েছে তারা বাংলাদেশের স্থানীয় জাতীয় পর্যায়ের খেলাধুলায় অসামান্য অবদান রেখেছে। যেমন স্থানীয় জাতীয় পর্যায়ের খেলাধুলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো।
বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল ও হকি দলে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠীর নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ক্ষুদ্রণী গোষ্ঠীর সাথে বাঙালিদের সংমিশ্রণ ও বিনিময়কে তুলে ধরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বাংলাদেশে যে আন্তর্জাতিক মানে অর্থাৎ ফিফার রেফারি রয়েছে সেটা কিন্তু একজন, এবং ইনি হচ্ছেন এই চাকমা ক্ষুদ্রণী গোষ্ঠীর সদস্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অর্থনীতি সম্পর্কে জানব। খাসিয়াদের পান, খাসিয়া ও মণিপুরীদের কমলা, পাহাড়ের মশলা, উত্তরবঙ্গের ধান, গারোদের আনারস দেশের চাহিদা পূরণ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। সিলেটে মণিপুরীদের উৎপাদিত শাড়ি ও শাল আজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে, যা দেশের বৈদেশিক আয়ের ভাণ্ডারকে সমৃদ্ধ করছে। এ পর্যায়ে আমরা সংস্কৃতি সম্পর্কে জানব। বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, পরিচ্ছদ, অলঙ্কার এবং খাদ্যাভ্যাসে বাঙালিদের পোশাক, অলঙ্কার এবং খাদ্যাভ্যাস ইত্যাদি নিজেদের জীবনে ধারণ করেছে। অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাঙালিরা যে প্যান্ট, শার্ট, লুঙ্গিগুলো পরিধান করে এগুলো তারা আয়ত্ত করে নিয়েছে। মণিপুরীদের নাচ, সাঁওতালদের ঝুমুর নাচ, চাকমাদের বাঁশ নৃত্য, ত্রিপুরাদের বোতল নাচ ইত্যাদি একে অপরের মাঝে সাংস্কৃতিক মেলবন্ধনের আদান প্রদানের মাধ্যমে নিজেদের আন্তঃসম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। আমরা যদি সম্প্রতি সময়ে দেখি যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তাহলে সেই সকল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে কিন্তু এই উপজাতীয়দের মানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে বিশেষ বিশেষ নাচ এবং গান রয়েছে সেগুলো পরিবেশিত হয়। তার মানে হচ্ছে বাঙালি সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি একে অপরের সাথে আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে, যা ফলে বাংলাদেশে একটি শক্তিশালী সাংস্কৃতিক অঙ্গন গড়ে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক জীবন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবদান অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধে চাকমা, মারমা, মং, রাখাইন, সাঁওতাল, ওরাও, মাল, পাহাড়ি, গারো সহ আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের রাজনৈতিক সংস্কৃতির সংমিশ্রণ ও আদান প্রদানের উজ্জ্বল দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক মুক্তিযুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে এবং তারা রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের যে সংস্কৃতি এবং বাঙালিদের যে সংস্কৃতি, এই দুই সংস্কৃতি মিলে বাংলাদেশের একটি শক্তিশালী সাংস্কৃতিক অঙ্গন গড়ে উঠেছে, যেটা একটি দেশের জাতীয় সংহতি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এর পাশাপাশি আমরা সবসময় খেয়াল করব বা লক্ষ্য করব যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে অধিকারগুলো রয়েছে বা তাদের যে রাষ্ট্রীয় ক্ষেত্রে যে অংশগ্রহণগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো যাতে লঙ্ঘিত না হয় সেদিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো বা লক্ষ্য রাখবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে রাখাইন সম্প্রদায় সম্পর্কে জেনে নেব। রাখাইনরা কোথায় বাস করে? পটুয়াখালী। রাখাইনদের সামাজিক ব্যবস্থা কেমন? পিতৃতান্ত্রিক। রাখাইনরা কীভাবে জীবন নির্বাহ করে? কৃষিকাজ এবং হস্তচালিত তাঁত বুনন করে তারা জীবন নির্বাহ করেন। রাখাইনদের প্রধান উৎসব কোনটি? সাংরাই। রাখাইনদের গড় কেমন? রাখাইনদের গড় সাধারণত সমতল থেকে 4 থেকে 5 ফুট উপরে হয় এবং ওঠার জন্য বাঁশ অথবা কাঠের সিঁড়ি তৈরি করে এবং তাদের ঘরের ছন অথবা টিনের চালা দেওয়া থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে প্রশ্নোত্তরের মাধ্যমে রাখাইনদের বিভিন্ন জীবন ব্যবস্থা সম্পর্কে জেনে নিলাম। এবার বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ হিসেবে যে জিনিসটা করবে সেটা হচ্ছে রাখাইনদের সমাজ ব্যবস্থা কেমন, রাখাইনদের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্যগুলো কেন লেখো। তোমরা অবশ্যই বাড়ির কাজটি সুন্দরভাবে সুসম্পন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় লক্ষণীয় যে সামনে তোমাদের পরীক্ষা। তোমরা অবশ্যই পরীক্ষার জন্য সুন্দরভাবে প্রস্তুতি নেবে এবং
প্রস্তুতি হিসেবে তোমরা সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়টি বাদ দিয়ে আর সবগুলো অধ্যায় ভালোভাবে পড়বে। এই বলেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনলাইন ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে।